নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি আরো চোখ রাখবো বিস্তারিত খবরে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জারি অচলাবস্থা। অরবিন্দ ভবনের সামনে চলছে অবস্থান। ছাত্রদের ওপর আক্রমণের বিরুদ্ধে নাগরিক মিছিল। যাদবপুর কাণ্ডে ক্রমশই পারদ চড়ছে, অবস্থান চলছে। প্রতিবাদে আজ নাগরিক মিছিলের ডাক দিয়েছেন ওই বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী পড়ুয়ারা। শিক্ষার্থী সমাজের ওপর তৃণমূল বিজেপির আক্রমণের অভিযোগে পড়ুয়াদের এবং দুপুর ৩টে থেকে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে জমায়েতের ডাক দিয়েছেন পড়ুয়ারা। আজকের পরিস্থিতি জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, বিদ্যালয় এবং প্রায় 60 ঘন্টার বেশি সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে। এই অবস্থান চলছে অরবিন্দ ভবনের গাড়ি বারান্দায় এবং যারা আন্দোলনকারী পড়ুয়া রয়েছেন তারা কিন্তু জানাচ্ছেন যে উপাচার্য যেহেতু অসুস্থ, তিনি আসতে পারছেন না। তার জায়গায় গতকালও জানিয়েছিলেন, আজকে সেই একই কথা তারা বলেছেন যে অন্ততপক্ষে পারতপক্ষে উপাচার্যের জায়গায় সহ উপাচার্য বা রেজিস্ট্রার কেউ এসে তাদের সঙ্গে আলোচনা করুক, অবস্থা কেটে যাক, তারাও চাইছেন। এবং তারা ডেডলাইন বেঁধে দিয়েছেন সোমবার দিন বেলা 1টার মধ্যে এমার্জেন্সি বৈঠক ডেকে এই সমস্যার সমাধান করতে হবে, তাদের দাবিগুলো নিয়ে আলোচনা করতে হবে, বিশ্ববিদ্যালয় কি পদক্ষেপ করছে সেটা জানাতে হবে। নচেত যদি তা না হয় তাহলে কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং রয়েছে অরবিন্দ ভবন, তার বিভিন্ন ঘরে অর্থাৎ উপাচার্য রেজিস্ট্রার সহ উপাচার্যের ঘরে তাদের তালা মেরে দেওয়া হবে বলে তারা জানিয়েছেন। এবং তারা জানাচ্ছেন যে তারা কিন্তু পড়াশুনো নষ্ট হোক বা পড়ুয়ারা সাফার করুক সেটা চাইছেন না, সেই কারণে তারা আলোচনা চাইছেন। এখনো কিন্তু বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আলোচনার কোনো রকম কোনো কিন্তু প্রসঙ্গ আসেনি বা আলোচনা করা হবে এই বিষয়ে কোনো রকম কিছু জানানো হয়নি। সহ উপাচার্য নিজেও বাইরে রয়েছেন ব্যাঙ্গালোরে একটি প্রজেক্টের ব্যাপারে। উপাচার্য নিজে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি এবং তোমার জানিয়ে রাখি রেজিস্ট্রার একা দায়িত্ব সামলাচ্ছেন। সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই সোমবার দিনের দিকে অবশ্যই নজর থাকবে যে আজ কি হতে চলেছে এই আন্দোলনের অভিমুখী। তবে আজ একটি নাগরিক মিছিল রয়েছে বিকেল 3টে নাগাদ, যেটি বিশ্ববিদ্যালয় চত্বর থেকে শুরু হয়ে গোলপার্ক পর্যন্ত গিয়ে আবার বিশ্ববিদ্যালয়ে এসে সেটার পরিসমাপ্তি করবে। শনি রবিবার বিশ্ববিদ্যালয় এমনিতেই ছুটি থাকে, সেখানে দাঁড়িয়ে সোমবার দিন পড়ুয়ারা কল দিয়েছেন বা কালকে তাদের চিঠির মাধ্যমে তারা যে সিদ্ধান্ত উপনীত হয়েছেন যে সোমবার দিন বেলা 1টা নাগাদ তারা বেলা 1টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সময় দিচ্ছেন যে যাতে অবিলম্বে ইমার্জেন্সি ইস্যু বৈঠক দেখে এই সমস্যার সমাধান করা হয় এবং তাদের যে দাবি দেওয়াগুলো আছে সেই দাবি দেওয়াগুলো নিয়ে তা আলোচনা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলে বলছে। শুভঙ্কর, তুমি আমাদের সঙ্গে থাকো। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনের সামনে চলছে অবস্থান। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, আন্দোলনরত পড়ুয়া যারা তারা একগুচ্ছ দাবি জানিয়েছেন। আগামী সোমবার বেলা 1টার মধ্যে অচলাবস্থা কাটানো হোক জরুরি ভিত্তিতে। ইসি ডেকে বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা কাটানো হোক। অচলাবস্থা না কাটলে প্রশাসনিক ভবন শাটডাউনের হুঁশিয়ারি। শাটডাউনে পড়ুয়াদের যাতে কোনো ক্ষতি না হয় সেদিকেও নজর রাখা হবে। উপাচার্য সহ উপাচার্য ও রেজিস্ট্রারের অফিস বন্ধ করার হুঁশিয়ারি। রাজ্যপালের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিতে আস্থা নেই পড়ুয়াদের। এই সংক্রান্ত তথ্য জেনে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে যেমনটা আপনাদের বলছিলাম আমাদের প্রতিনিধি রয়েছেন শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, একটু আগে এই কর্মসূচির কথাও তুমি আমাদের বলছিলে। সোমবারের যে কর্মসূচি এবং পড়ুয়াদের যে দাবি সেই সংক্রান্ত তোমার কাছে কি তথ্য রয়েছে? আরো একবার বিস্তারিতভাবে। দেখো, এটি বলছিলাম যে পড়ুয়ারা বারবার জানাচ্ছেন যে তাদের বেশ কিছু দাবি দেওয়া রয়েছে। তার মুখ্য দাবি হচ্ছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে যারা আহত হয়েছেন সেই শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে হিট অ্যান্ড রানের কেস বিশ্ববিদ্যালয়কে রেজিস্টার করতে হবে, সে মামলা রুজু করতে হবে। শুধু তাই নয়, একই সঙ্গে কিন্তু যারা এই মুহূর্তে বন্দী রয়েছেন তাদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে চিকিৎসার ব্যবস্থা করতে হবে যারা আহত হয়েছেন এবং অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দিনক্ষণ বা নির্ঘণ্টা ঘোষণা করতে হবে। এই দাবিগুলো তাদের কিন্তু আগাগোড়া রয়েছে। তবে তারা জানাচ্ছেন যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা আলোচনা আসতে পারেন এবং তারা কি আশাও রাখেন, কিন্তু এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে কোনো রকম আলোচনার হাত বাড়িয়ে এখনো দেওয়া হয়নি। পরবর্তীতে হয় কিনা সেটা আমরা অবশ্যই দেখবো সেদিকে। তবে আচার্য গতকাল যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তৈরি করেছেন, হঠাৎ করে গতকাল রাতে তিনি গড়ে উঠলেন সন্ধ্যাবেলা এবং তিনি জানিয়ে দিলেন যে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে সমস্যা তৈরি হয়েছে উদ্ভূত পরিস্থিতিতে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তৈরি করছেন, তার রিপোর্ট তিনি তলব করবেন, দেখবেন কি ঘটনা। সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই যারা আন্দোলনরত পড়ুয়ারা রয়েছেন তারা কিন্তু এটিতে কোনো রকম আস্থা রাখতে পারছে না। তারা জানাচ্ছেন যে আচার্য তথা রাজ্যপাল একটি রাজনৈতিক দলের সুনির্দিষ্ট যে রাজনৈতিক দলের মুখাপেক্ষী হিসাবে কাজ করেন এবং সেইখানে দাঁড়িয়ে তার যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি যে একেবারে নিরপেক্ষভাবে কাজ করবে তার কোনো রকম গ্যারান্টি নেই। বরং তাদের
ওই রাজ্যপাল বা আচার্যের তৈরি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির উপর কোনো আস্থা নেই। আপাতত আন্দোলন বা অবস্থান চলছে। আজ বিকেল বেলা 3টের সময় একটি নাগরিক মিছিল রয়েছে, যেটি যাদবপুর থেকে শুরু হবে এবং যাদবপুরে এসে শেষ হবে গোলপাক ঘুরে। একই সঙ্গে আগামী সোমবার, আমি যেহেতু বলছি যে শনি এবং রবিবার এই দুদিন বিশ্ববিদ্যালয় ছুটি থাকে, সোমবার দিন পর্যন্ত সময় দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। সোমবার বেলা 1টা পর্যন্ত অবিলম্বে তারা জরুরি বৈঠক ডেকে সোমবার বেলা 1টা নাগাদ, তার আগে জরুরি বৈঠক ডেকে কৃষি বৈঠক, তারা যাতে এই সমস্যার সমাধান করে এবং অচলাবস্থা যাতে কাটে সেই দিকে যেন তারা অগ্রগতি করে। এটি কিন্তু পড়ুয়াদের দাবি, তারা আন্দোলনকারীদের দাবি। ধন্যবাদ শুভঙ্কর। কথা বললাম প্রতিনিধি শুভঙ্কর মণ্ডলের সঙ্গে। সোমবার 1টা পর্যন্ত টাইম দিয়েছি। তার মধ্যে হচ্ছে যে কর্তৃপক্ষের মধ্যে যে কোনো কাউকে, রেজিস্ট্রার প্রভিসির মধ্যে কাউকে এসে আমাদের সাথে কথা বলতে হবে, আর যে ইস্যুর কথা বলছে সে মিটিং করাতে হবে। যদি সেটা না করাতে পারেন তাহলে হচ্ছে যে আমরা যে অ্যাডমিনিস্ট্রেটিভ অংশ, মানে হচ্ছে যে পুরো অরবিন্দ ভবন নয়, যেগুলো হচ্ছে ভিসি অফিস, প্রভিসি অফিস বা রেজিস্ট্রারের অফিস, সেগুলোকে আমরা শাটডাউনের দিকে এগিয়ে নিয়ে যাব। সেক্ষেত্রে তোমরা তো চাইছো যে অচলাবস্থা কাটুক। হ্যাঁ, অচল অবস্থা কাটুক, কিন্তু যখন আমরা চাইছি যে আমাদের সাথে এসে দেখা করুন, তারা আসছেন না, সেই অচল অবস্থা চলছেই তাহলে সেখান থেকে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নামে পোস্টার দমদমের কালিন্দিতে মন্ত্রীর বাড়ির সামনে ওয়ান্টেড পোস্টার। এসএফআই এর পক্ষ থেকে পোস্টার লাগানোর অভিযোগ উঠেছে। এসএফআই এর পক্ষ থেকে যে পোস্টার লাগানোর অভিযোগ উঠেছে সেই পোস্টারের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নামে পোস্টার। শাকিল মোস্তাক প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শাকিল, পোস্টারের ছবি তো আমরা দেখতেই পাচ্ছি, কারা লাগিয়েছে, কি জানা যাচ্ছে, সবটাই আরো একবার বিস্তারিত জানতে চাইবো। দেখো, গত শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ওয়েব কুপার তরফ থেকে একটি বৈঠক ছিল, সেই বৈঠকেই কিন্তু যোগ দিতে যান রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তবে সেখানে গিয়ে কিন্তু ছাত্রদের হাতে তার আক্রান্ত হতে হয়, আর সেই ঘটনা দেশ এখনো কিন্তু কাটেনি। পড়ুয়াদের অভিযোগ, মন্ত্রীর গাড়িতে ধাক্কা লেগে আহত হয় যাদবপুরে এক পড়ুয়া। কিন্তু মূলত পুরো ঘটনার প্রতিবাদের সুর জোগাচ্ছে কিন্তু বাম ছাত্র সংগঠন এসএফআই। আর এবারই কিন্তু এসএফআই এর তরফ থেকে কিন্তু ব্রাত্য বসুর যে লেকটাউন, কালিন্দি, দমদম এলাকা জুড়ে কিন্তু যে ওয়াল আছে, সেই ওয়াল জুড়েই কিন্তু এই ব্রাত্য বসুর বিরুদ্ধে কিন্তু পোস্টার ওয়ান্টেড লেখা যে পোস্টার, তার ছবি দিয়ে রাখা হয়েছে। এবং মূলত এই যে সন্ধান পেলে স্থানীয় পুলিশ স্টেশনে জানান, এইসব লেখাই কিন্তু এই পোস্টার কালিন্দি, লেকটাউন, দমদম জুড়ে কিন্তু লাগানো হয়েছে ইতিমধ্যেই। ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি শাকিল মোস্তাকের সঙ্গে। আসবো পরের খবরে। মণ্ডল সভাপতির মনোনয়ন নিয়ে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। সাগর মণ্ডল 5 নম্বরের সভাপতি দিলীপ প্রধানের মনোনয়ন নিয়ে ক্ষোভ। নামখানার লালপুরে প্রাক্তন সভাপতির বাড়ির সামনে বিক্ষোভ দলের একাংশের। অভিযোগ, বিজেপির নিয়ম মেনে এই সভা করা হয়নি। এই সভাপতিকে করা হয়নি বিজেপির নিয়ম মেনে। সাগর মণ্ডল 5 নম্বরের সভাপতি দিলীপ প্রধানের মনোনয়ন নিয়ে ক্ষোভ প্রকাশ। এলাকার অশান্ত পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। যেটা অভিযোগ, বিজেপির নিয়ম মেনে এই সভাপতিকে মনোনয়ন করা হয়নি। প্রাক্তন সভাপতির বাড়ির সামনে বিক্ষোভ দেখতে পাচ্ছেন বিজেপির পতাকা নিয়ে, এবং যেটা অভিযোগ রয়েছে এদের, বিজেপির নিয়ম মেনে এই সভাপতিকে মনোনীত করা হয়নি। কোয়েল মণ্ডল প্রতিনিধি রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। কোয়েল, যে অভিযোগ করা হয়েছে সেক্ষেত্রে কি দাবি করা হচ্ছে? একদমই মধুবন্তীটি, দেখো, প্রথমত তোমাকে জানিয়ে রাখবো, ইতিমধ্যেই দক্ষিণ 24 পরগনা জেলার প্রত্যেকটি বিধানসভা এলাকায় বিজেপি মণ্ডলের সভাপতি নির্বাচন হয়েছে এবং সেই সভাপতিদের নামও প্রকাশ্যে এসেছে। এবং তারপর থেকেই জেলার বিভিন্ন প্রান্তে, সাগর, পাথর প্রতিমা, কাকদ্বীপ, বিভিন্ন প্রান্তে কিন্তু নবনির্বাচিত বিজেপি মণ্ডল সভাপতি যে নাম প্রকাশ্যে এসেছে তা ঘিরেই কিন্তু জোর গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে বিজেপির মধ্যে। এরকমই পরিস্থিতিতে সাগর মণ্ডল ফোরের পর এবার
গঙ্গাসাগর বিধানসভার সাগর মণ্ডল 5 এর সভাপতি নির্বাচনকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। একেবারেই নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা সভায়, যেমনটা একেবারেই তোমাকে জানিয়ে রাখবো, গতকাল দক্ষিণ 24 পরগনা জেলার সাগর বিধানসভার নামখানা ব্লকের যে লালপুল এলাকা, সেখানে বিজেপি কার্যালয়ে সাগর মণ্ডল 5 এর নবনির্বাচিত সভাপতি দিলীপ প্রধানকে সংবর্ধনার জন্য একটি সভার আয়োজন করা হয় এবং সেই সভাতে প্রাক্তন সভাপতি সাগর মণ্ডল 5 এর অনুপ সামন্ত, তাকে ঘিরে কিন্তু বিজেপির একাংশের কর্মী সমর্থকেরা চরম বিক্ষোভ দেখাতে থাকে। দীর্ঘক্ষণ স্লোগানিং চলে। বিক্ষোভকারী বিজেপি কর্মী সমর্থকদের যেমনটা অভিযোগ যে এই মণ্ডল 5 এর কার্যকর্তাদেরকে আধারের মধ্যে রেখে, অন্ধকারে রেখে, তাদেরকে না জানিয়ে দলের রীতিনীতি ভঙ্গ করে রাতের অন্ধকারে প্রাক্তন সভাপতি, জেলা সভাপতির সঙ্গে কোরাপ হয়েই কিন্তু এই দিলীপ প্রধানের নাম নতুন সভাপতি হিসেবে ঘোষিত করেছে এবং এই সভাপতিকে তারা কেউ মানছেন না। আগামী দিনে এই ঘটনায় রাজ্য নেতৃত্বের হস্তক্ষেপের দাবি করেছেন, জানিয়ে কিন্তু একেবারেই বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসে। অন্যদিকে বিজেপির প্রাক্তন সভাপতি সাগর মণ্ডল 5 এর অনুপ সামন্ত যেমনটা জানিয়েছেন, রাজ্য নেতৃত্ব এবং জেলা নেতৃত্বদের একেবারে নির্দেশনায় কিন্তু দলের সমস্ত রীতিনীতি মেনেই কিন্তু দিলীপ প্রধানকে সভাপতি করা হয়েছে। ঘটনায় দীর্ঘক্ষণ অনুপ সামন্ত অর্থাৎ প্রাক্তন সভাপতির বাড়ির সামনে বিজেপির কর্মী সমর্থকেরা তারা বিক্ষোভ দেখাতে থাকে। ঘটনাস্থলে নামখানা থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছয়, তারপরেই কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ধন্যবাদ কোয়েল। কথা বললাম প্রতিনিধি কোয়েল মণ্ডলের সঙ্গে। নজর রাখবো পরের খবরে। স্ট্রিট লাইট লাগানোকে কেন্দ্র করে ঘাটালে শাসক দলের আদি নব্যদ্বন্দ্ব। বর্তমান চেয়ারম্যানের বিরুদ্ধে সরাসরি তোপ দাগলেন প্রাক্তন চেয়ারম্যান। ঘাটাল পুরসভার প্রাক্তন চেয়ারম্যান বিভাস ঘোষের অভিযোগ, বর্তমান চেয়ারম্যান তুহিন বেরা পৌর বোর্ডের সঙ্গে আলোচনা না করে তিনি তার মতো যা খুশি করছেন, অর্থাৎ নিয়ম মতো বোর্ডকে না জানিয়ে অন্ধকারে রেখে নিজের খেয়াল খুশি মতো কাজ করছেন বর্তমান চেয়ারম্যান তুহিন কান্তি বেরা। তার সম্বন্ধে যে কথা বলা হয়েছে বা যে অভিযোগ, সেই সংক্রান্ত তথ্য জেনে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য। মধুসূদন, এই অভিযোগ সম্পর্কে কি জানতে পারছো? একদমই, দেখো মধুবর্তীতে ঘাটাল পাঁশকুড়া যে 4 নম্বর রাজ্য সড়ক, সেই 4 নম্বর রাজ্য সড়কের মাঝে যে স্ট্রিট লাইট রয়েছে সেখানে কোম্পানির বিজ্ঞাপন হোর্ডিং লাগানোর কাজ চলছে। আর সেখানে কিন্তু যিনি প্রাক্তন চেয়ারম্যান তথা 13 নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ঘাটাল পৌরসভার, তিনি কিন্তু সম্পূর্ণ যে অভিযোগ করছেন যে বর্তমান যিনি চেয়ারম্যান রয়েছেন ওই ঘাটাল পৌরসভার তুহিন কান্তি বেরা, তিনি সম্পূর্ণ বিষয়টি জানা সত্ত্বেও তিনি কিন্তু পৌর বোর্ড অর্থাৎ তাদেরকে সম্পূর্ণ বিষয়টি না জানিয়েও তিনি কিন্তু তার জেদার মধ্যে তার কিন্তু কাজ করে যাচ্ছেন। অপরদিকে কিন্তু সম্পূর্ণ যে পৌর বোর্ড তাদেরকে কিন্তু অন্ধকারে রেখেই কিন্তু কাজ করে চলেছেন বর্তমান পৌরসভার চেয়ারম্যান তুহিন কান্তি বেরা। অতএব তুহিন কান্তি বেরার বিরুদ্ধে কিন্তু প্রকাশ্যে তোপ দেখেছেন প্রাক্তন চেয়ারম্যান বিভাস চন্দ্র ঘোষ। একেবারে কিন্তু অন ক্যামেরায় সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে তিনি কিন্তু সম্পূর্ণভাবে অভিযোগ করেছে। তবে এই যে দ্বন্দ্ব অর্থাৎ ঘাটাল পৌরসভার বর্তমান চেয়ারম্যান অপরদিকে প্রাক্তন চেয়ারম্যান, এই দ্বন্দ্ব কিন্তু এর আগেও কিন্তু বহুবার কিন্তু প্রকাশ্যে এসেছিল। বক্তব্য শীর্ষ নেতৃত্বের কি বক্তব্য? দেখো এখনো পর্যন্ত এই বিষয়ে শীর্ষ নেতৃত্বের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সম্পূর্ণ বিষয়টি নিয়ে এই যে স্ট্রিট লাইট লাগানোকে কেন্দ্র করে যে প্রাক্তন চেয়ারম্যান অপরদিকে বর্তমান চেয়ারম্যানের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বকে কিন্তু কটাক্ষ করেছেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। মধুবন্তীতে এখন তাহলে গোটা বিষয়টা কোন পর্যায়ে রয়েছে মধুসূদন? দেখো এখনো পর্যন্ত গোটা বিষয়টি, কারণ তৃণমূল অন্দরে এখনো পর্যন্ত যে একটা চাপানত সৃষ্টি হয়েছে, তৃণমূল শীর্ষ নেতৃত্বরা তারা কিভাবে বিষয়টি দেখছেন সেই বিষয়টিও যদি এখনো দেখার বিষয় রয়েছে। কি কি পদক্ষেপ নেওয়া হয়, কারণ যেহেতু একটা অভিযোগ আসছে যে বর্তমান যিনি চেয়ারম্যান তুহিন কান্তি বেরা, তিনি কেন সম্পূর্ণ বিষয়টি জানা সত্ত্বেও তিনি কেন তাদেরকে বললেন না, কেন এটা, যদিও আরো যে সমস্ত যারা কাউন্সিলর যারা রয়েছে তারা কি কি পদক্ষেপ নেন সেগুলো কিন্তু এখন দেখার বিষয় রয়েছে। মধুবন্তী, এই ঘটনার সূত্রপাত সম্পর্কে তোমার কাছে জানতে চাইবো। সূত্রপাত বলতে এক প্রকার দেখো যে ঘাটাল পাঁশকুড়া যে রাজ্য সড়ক 4 নম্বর, সেই 4 নম্বর রাজ্য সড়কে মাঝে যে স্ট্রিট লাইট রয়েছে, সেই স্ট্রিট লাইটে কোনো একটা কোম্পানি সেখানে কিন্তু যে বিজ্ঞাপন, সেই বিজ্ঞাপনের একটা হোর্ডিং ঝোলানো হয়। আর তারপরেই কিন্তু পৌরসভার পক্ষ থেকে যে একটা ফান্ডিং ব্যবস্থা থাকে বিজ্ঞাপনের, যেহেতু সেই কারণে কিন্তু এই যে বিজ্ঞাপনের যে টাকা, সেই টাকা পৌরসভা আদৌ পাচ্ছে কিনা সেই বিষয়টি নিয়ে যখন প্রকাশ্যে আসে, অপরদিকে কিন্তু বর্তমান যিনি চেয়ারম্যান রয়েছেন তুহিন কান্তি বেরা, তিনি যেমনটা বলছেন যে বিজ্ঞাপন বিষয়ে সম্পূর্ণ বিষয় জানেন পৌরসভা, অপরদিকে কিন্তু পৌরসভার যে পৌর বোর্ড রয়েছে, কমিটি রয়েছে, তারা কিন্তু সম্পূর্ণ বিষয়টি জানেন না। আর সেই না জানা সত্ত্বেই কিন্তু এরকম একটা অভিযোগ আসছে। ধন্যবাদ মধুসূদন। কথা বললাম প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্যের সঙ্গে।
আরো বারোতে সময় হয়ে গেছে একটা বিরতি নেওয়ার। বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকবেন। নথির সংরক্ষণ ছাড়াই বার্থ সার্টিফিকেট, 2 বছর ধরে প্রায় 1100 জন্ম শংসাপত্র ইস্যু হলেও সংরক্ষণ করা হয়নি কোনো নথি। ভুয়ো নম্বরে ওটিপি পাঠিয়েই কারসাজির অভিযোগ। পঞ্চায়েত প্রধানের ফোন নম্বরের বদলে ভুয়ো নম্বর দিয়েই কারসাজি। নদিয়ার চাপড়ার হৃদয়পুরে বেনিয়মের অভিযোগ। নথি জমা না রেখেই ভিন রাজ্যের বাসিন্দাদেরও বার্থ সার্টিফিকেট। পঞ্চায়েত কর্মীর বিরুদ্ধে ভুরি বেনিয়মের অভিযোগ উঠল। পঞ্চায়েত কর্মীর বিরুদ্ধে থানায় দ্বারস্থ পঞ্চায়েত প্রধান, পুলিশের নালিশের পরেই বেপাত্তা অভিযুক্ত। প্রতিনিধি সন্তু সাহা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সন্তু, যে অভিযোগ উঠেছে সে ব্যাপারে কি বলা হচ্ছে? একেবারেই দেখো, একেবারে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এই চাপড়ার হৃদয়পুর গ্রাম পঞ্চায়েত, এই পঞ্চায়েতের বিরুদ্ধে গত 2 বছরে 1100-রও বেশি, যেটা পঞ্চায়েত সূত্রে জানা হয়েছে 1130টি জন্ম শংসাপত্র ইস্যু করা হয়েছে। যেটা অভিযোগ যে কোনো রকম নথি সংগ্রহ না করেই কিন্তু এই জন্ম শংসাপত্র দেওয়া হয়েছে। গত 2 বছরে এই 1130 শংসাপত্র কিভাবে সামনে এলো, এই বিষয়টি কয়েকদিন আগে জেলা প্রশাসন সামনে আনে। এই ঘটনা ইতিমধ্যে পঞ্চায়েতের যে জন্ম এবং মৃত্যু শংসাপত্রের দায়িত্বে থাকা যে কর্মী, তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পঞ্চায়েত প্রধান। যেটা পঞ্চায়েত প্রধানের অভিযোগ যে কয়েকদিন আগে জেলা প্রশাসন তাদেরকে জানায় যে এই পঞ্চায়েত থেকে 1100-রও বেশি জন্ম শংসাপত্র ইস্যু করা হয়েছে। কিভাবে করা হলো পঞ্চায়েতকে জানতে চাইলে পঞ্চায়েত প্রধান এই যে জন্ম শংসাপত্র এবং জন্ম মৃত্যু শংসাপত্রের দায়িত্বে থাকা কর্মীকে প্রথমে তিনি শোকজ করেন। তিনি জানতে চান কিভাবে এই জন্ম শংসাপত্র ইস্যু করা হলো। তখনই কিন্তু সে যে উত্তর দিয়েছিল সেই উত্তরে সন্তুষ্ট হয়নি পঞ্চায়েত প্রধান। পঞ্চায়েত প্রধানের বক্তব্য, তিনি যে উত্তর দেন তাতে একাধিক অসঙ্গতি দেখা যায়। এরপরে কিন্তু আইনের দ্বারস্থ হন তিনি, চাপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এই ঘটনায় ইতিমধ্যে চাপড়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে। এই যে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় এত পরিমাণ জন্ম শংসাপত্র, যেগুলো নন ইনস্টিটিউশনাল, অর্থাৎ যেগুলো হাসপাতাল, সরকারি হাসপাতাল এবং নার্সিং হোমের বাইরেও এই সমস্ত যে জন্ম শংসাপত্র দেওয়া হয়েছে তাদের জন্ম হয়েছে। পাশাপাশি বড়দের, এমনকি ভিন রাজ্যের বেশ কিছু ব্যক্তিদের এই জন্ম শংসাপত্র ইস্যু করা হয়েছে। কিভাবে করা হলো, কত টাকার বিনিময়ে করা হলো, এই সমস্ত বিষয়ে কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ। এই যে ঘটনা, এই ঘটনার ইতিমধ্যে রাজনৈতিক চাপানো শুরু হয়েছে। তার কারণ তুমি জানো, ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন সময় অনুপ্রবেশের অভিযোগ করে কোনো বাংলাদেশি জন্ম শংসাপত্র ইস্যু করা হয়েছে সে নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে। সম্পূর্ণ বিষয়টি প্রধানকে প্রশ্ন করা হয়, তিনি জানিয়েছেন যেহেতু এটা পুলিশকে অভিযোগ করা হয়েছে, পুলিশ সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখবে। তার যদি এই ঘটনায় রাজনৈতিক চাপানোতরে বিজেপি পাল্টা অভিযোগ করছেন যে এই যে ঘটনা শুধুমাত্র এত শংসাপত্র ইস্যু করা হয়েছে শুধুমাত্র যে একজন পঞ্চায়েত কর্মী এর সঙ্গে যুক্ত থাকতে পারে তা নয়, এর সঙ্গে কিন্তু সকলেই জড়িত রয়েছে এবং শুধুমাত্র নিজেরা বাঁচতে এই পঞ্চায়েত প্রধান একজন কর্মী তার বিরুদ্ধে দায় চাপিয়ে দিয়ে সরে যাচ্ছেন। তবে এই ঘটনায় ইতিমধ্যে তৃণমূল কিন্তু পাশে দাঁড়িয়েছেন এই পঞ্চায়েত প্রধানের। তার কারণ যেহেতু এই যে ঘটনার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের করেছেন এই পঞ্চায়েত প্রধান নিজেই, তৃণমূল পরিচয় এই পঞ্চায়েত প্রধান তিনি অভিযোগ দায়ের করেছেন। সেক্ষেত্রে তারা জানাচ্ছেন যে যদি এই ঘটনায় কোনো রকম ভাবে পঞ্চায়েত প্রধান বা কেউ যোগ থাকতো তাহলে তারা কেন অভিযোগ দায়ের করতেন, এই বিষয়টি কেন সামনে আসতো। সেই জায়গায় দাঁড়িয়ে এখন দেখার পুলিশি তদন্তে কি উঠে আসে, কারা অভিযুক্ত এবং এই ঘটনা সে কিভাবে এত শংসাপত্র দেওয়া হলো, কাদেরকে দেওয়া হলো, সেই বিষয়টি সম্পূর্ণ তদন্তের পর জানা যাবে। ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি সন্তু সাহার সঙ্গে। চোখ রাখবো পরের খবরে। রাতে বন্ধ থাকছে মা উড়ালপুল। রাত 12টা থেকে ভোর 5টা পর্যন্ত বন্ধ মা উড়ালপুল। রক্ষণাবেক্ষণ ও মেরামতের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশিকা জারি করেছে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ। প্রতিদিন রাত 12টা থেকে ভোর 5টা পর্যন্ত বন্ধ মা উড়ালপুল। রক্ষণাবেক্ষণ ও মেরামতের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত। এই নির্দেশিকা সম্পর্কে জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, কি খবর রয়েছে? দেখো, যেটা খবর পাওয়া যাচ্ছে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের তরফ থেকে যে প্রত্যহ ভোর রাত্রি 12টা থেকে ভোর 5টা পর্যন্ত মা উড়ালপুরের একটা অংশ অর্থাৎ পার্ক সার্কাস থেকে EM বাইপাসে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাটি বন্ধ থাকছে। মূলত রক্ষণাবেক্ষণ এবং মেরামতের কাজের জন্য এই মা উড়ালপুল বন্ধ থাকার নির্দেশিকা জারি করা হয়েছে। যেটা কেএমডিএ সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে আজ থেকে প্রায় 15 থেকে 20 বছর আগে তৈরি হওয়া এডিসি বোস এবং মা উড়ালপুরের যে অংশগুলি যেখানে হেলথ টেস্টের পর জানা গিয়েছে কিছু ত্রুটি রয়েছে, সেই অংশগুলিতেই মূলত কেএমডিএ রক্ষণাবেক্ষণের কাজ শুরু করবে। সেজন্য বৃহস্পতিবার থেকে যতদিন না পর্যন্ত পরবর্তী নির্দেশ না আসছে, অর্থাৎ রক্ষণাবেক্ষণ এবং মেরামতের কাজ শেষ না হচ্ছে, ততদিন মা ফ্লাইওভারের একটা অংশ বন্ধ রাখছে। এবং এই যে 5 ঘন্টা বন্ধ থাকছে, সেক্ষেত্রে যারা EM বাইপাসের দিকে যেতে চাইবেন তাদেরকে পার্ক সার্কিট 7 পয়েন্ট ক্রসিং, সোনাবর্দী এভিনিউ, দরগা রোড এবং 4 নম্বর ব্রিজ হয়ে বাইপাস রোড ধরতে হবে, এমনটাই জানানো হয়েছে কলকাতা পুলিশের নির্দেশিকার তরফ। ধন্যবাদ অরিত্র। কথা বললাম প্রতিনিধি অরিত্র ঘোষের সঙ্গে।
পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলা, কেন এফআইআর দায়ের করতে দেরি করলো বিধাননগর কমিশনারেট? যাদের নামে এফআইআর হয়েছে তাদের 41A নোটিশ দিল না, প্রশ্ন বিচারপতি বিশ্বজিৎ বসুর। এফআইআর দেরি করে কেন করা হলো, আদালতে রিপোর্ট জমার নির্দেশ দেওয়া হয়েছে। এফআইআর এর নাম থাকলেও কেন 41A নোটিশ পাঠানো হয়নি? সিআইডি ও বিধাননগর কমিশনারেটকে রিপোর্ট জমার নির্দেশ। পার্থ চট্টোপাধ্যায়, তৃণাঙ্কুর সহ একাধিক নেতার নামে এফআইআর হয়েছে। 13ই মার্চ মামলার পরবর্তী শুনানি। পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলা, যেখানে বিচারপতি বিশ্বজিৎ বসু বললেন কেন এফআইআর দায়ের করতে দেরি করা হলো, কেন এখনো যাদের নামে এফআইআর হয়েছে তাদের 41A নোটিশ দিল না বিধাননগর কমিশনারেট এবং সিআইডি। আদালতের নির্দেশ আপনাদের জানিয়ে রাখি, এফআইআর দেরি করে কেন করা হলো বা তার কারণ কি জানিয়ে বিধাননগর কমিশনারেটকে আদালতের রিপোর্ট জমা দিতে হবে। সিআইডি এবং বিধাননগর কমিশনারেটকে রিপোর্ট দিয়ে জানাতে হবে কেন এফআইআর এর নাম থাকার পরেও পাঠানো হলো না 41A নোটিশ। আদালতের নির্দেশ সম্পর্কে জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনা। পীযূষ দা, আদালতের নির্দেশ সম্পর্কে বিস্তারিত জানতে চাইবো। দেখো, পাহাড়ে নিয়োগ দুর্নীতি নিয়ে এই মামলাটি প্রথমে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে এলেও পরবর্তীকালে তিনি এই মামলা থেকে অব্যাহতি নিয়েছিলেন, কিন্তু প্রধান বিচারপতি পুনরায় তার কাছেই মামলাটি ফেরত পাঠান শুনানির জন্য। আজকে যখন এই মামলাটি শুনানির জন্য পুনরায় এসেছে, তখন বিচারপতি বিশ্বজিৎ বসু প্রশ্ন রাখেন রাজ্যের আইনজীবীর কাছে কেন এফআইআর দায়ের করতে দেরি করেছিল বিধাননগর কমিশনারেট, কেন এখনো যাদের নাম এফআইআর এ রয়েছে তাদেরকে 41A নোটিশ দিয়ে বিধাননগর কমিশনারেট এবং সিআইডি তাদেরকে ডাকেননি এবং তাদের জিজ্ঞাসাবাদ করেনি। আদালতের নির্দেশ এফআইআর দেরি করে কেন করা হলো তা নিয়ে বিধাননগর কমিশনারকে আদালতে একটি রিপোর্ট দিতে হবে। পাশাপাশি সিআইডি ও বিধাননগর কমিশনারকে এফআইআর জানাতে হবে যে এফআইআর এর নাম থাকা সত্ত্বেও অভিযুক্তদের কেন এখনো পর্যন্ত নোটিশ দিয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করা হলো না। প্রসঙ্গত তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তৃণাঙ্কুর ভট্টাচার্য, বিনয় তামাং সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিদের বা নেতাদের নাম ইতিমধ্যে এফআইআর এ লিপিবদ্ধ হয়েছে এবং সেই লিপিবদ্ধ হওয়ার পর কেন পুলিশ তা ব্যবস্থা নিচ্ছে না সে বিষয়ে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। আগামী 13ই মার্চ পরবর্তী শুনানির দিন এই রিপোর্ট আদালতে পেশ করতে হবে। ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে। নজর রাখবো পরের খবরে। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক তথ্য কলকাতা টিভির হাতে। এজেন্ট অরবিন্দ রায় বর্মনের বিস্ফোরক স্বীকারোক্তি, যেখানে অরবিন্দ স্বীকার করেছেন যে সাহেব বলে জনৈক ব্যক্তির নাম। সাহেবকে টাকা দিতে 5 কোটি চেয়েছিলেন কাকু। এজেন্ট অরবিন্দের স্বীকারোক্তির পর সাহেবের পরিচয় ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা। একবার নয়, বারবার কাকুর কাছে পৌঁছে গিয়েছেন টাকা দিতে। ঠিক কি বলেছেন অরবিন্দ, একবার দেখে নেব। অরবিন্দ নিজে গিয়ে বহুবার টাকা দেয় কাকুকে। কাকু যখন যখন টাকা চাইতো পৌঁছে দিতে হতো টাকা। এভাবে 15-20 বার কাকুকে টাকা দেয় অরবিন্দ। সুজয় কৃষ্ণকে নগদ টাকা পৌঁছে দিতে হতো। অরবিন্দের স্বীকারোক্তিতে উঠে এসেছে লিপস অ্যান্ড বাউন্সের নাম। কখনো বেহালায় কাকুর বাড়িতে টাকা দিতে হতো, কখনো ক্লাবের সামনে রাস্তায় টাকার লেনদেন। লিপস অ্যান্ড বাউন্সের অফিসেও পৌঁছে দিতে হতো টাকা। প্রায় 15 থেকে 20 বার টাকার লেনদেন। অরবিন্দের মতো এজেন্টরা কিভাবে পৌঁছতেন কাকুর কাছে, তারও কিছু সুনির্দিষ্ট আদব কায়দা ছিল। কাকুর অফিসে গিয়ে ফোন করতে হতো ইন্টারকমে। অফিসে রিসেপশনিস্টকে পরিচয় জানাতে হতো। কাকুকে অতিথিদের পরিচয় জানাতেন রিসেপশনিস্ট। সুজয় কৃষ্ণের অনুমতি সাপেক্ষে ভেতরে প্রবেশাধিকার। সিসিটিভির ঘেরাটোপের মধ্যে কিভাবে চলতো টাকার খেলা, সেই ফুটেজই বা কোথায়? অরবিন্দ সেই বিষয়েও বিস্ফোরক দাবি করেছেন। অফিসে টাকা নিয়ে গেলেই বন্ধ করে দেয়া হতো সিসিটিভি ফুটেজ।
সিবিআই এর চার্জশিটে আগেই দাবি করা হয়েছে 2017 সালে কুন্তল ঘোষ, অরবিন্দ রায় বর্মন, শান্তনু ব্যানার্জি, সুরজিৎ চন্দ্ররা গিয়েছিলেন কালীঘাটের কাকুর বাড়িতে চাকরি বিক্রির টাকা দিতে। সেই সময় যাবতীয় কথোপকথন রেকর্ড করে ফোনে রেখে দেন অরবিন্দ। পরে সেটি কুন্তল ঘোষের ল্যাপটপ থেকে হাতে লাগে সিবিআই এর। তবে প্রশ্ন উঠছে, প্রতিবার সিবিআই তার পেশ করা চার্জশিটে চাঞ্চল্যকর কিছু তথ্য উল্লেখ করলেও আদতে সেই তথ্য সাপেক্ষে কোনো প্রমাণ দিতে পারছে কি? কলকাতা টিভি। কথায় বলে মাছে ভাতে বাঙালি, আর সেই বাঙালির ভাতের থেকে মাছ কেড়ে নেওয়ার চেষ্টা করছে বিজেপি। মঙ্গলবার মন্দিরের কাছে মাছের দোকান বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন বিজেপি বিধায়ক রবীন্দ্র সিংহ নেগি। পূর্ব দিল্লির পটপটগঞ্জের বিধায়কের বক্তব্য, মঙ্গলবারে মাছ বিক্রিতে ভক্তদের ধর্মীয় আবেগে আঘাত হচ্ছে। বিজেপি বিধায়কের এমন আদেশে উদ্বেগে মাছ ভাত প্রিয় মানুষেরা। অনেকেই বলছেন, এতদিন ধর্ম এবং খাওয়া দাওয়া তো পাশাপাশি চলতো, তাহলে এবার ধর্মের দোহাই দিয়ে কি খাবারের ওপরেও ফতোয়া জারি করতে চাইছে বাংলা দখলের স্বপ্ন দেখা বিজেপি? দিল্লির বিজেপি বিধায়ক রবীন্দ্র সিং নেগির মাছ বিক্রি বন্ধের ফতোয়া মানতে নারাজ এ রাজ্যের মানুষ। ধর্মীয় আবেগকে আঘাতের প্রশ্নই ওঠে না। রাজ্যের মানুষ প্রত্যেকেই নিজের নিজের ধর্মাচরণ করেন, তাতে কোনোভাবেই নির্দিষ্ট দিনে মাছ বিক্রি বন্ধ হতে পারে না, মত রাজ্যবাসীর। রীতিমতো ফতোয়া জারি করছেন দিল্লির বিজেপি বিধায়ক রবীন্দ্র সিং নেগি, এবং ধর্ম চর্চার সঙ্গে ধর্ম পালন করতে গেলে ওই নির্দিষ্ট দিন মঙ্গলবার মাছ বিক্রি করা যাবে না, এমনটাই হুঁশিয়ারি দিচ্ছেন। অথচ এ রাজ্যেও দখল করতে বিজেপি তার রাজনৈতিক বিভিন্ন প্রস্তুতি নিচ্ছে। বাঙালির কৃষ্টির সঙ্গে খাওয়া দাওয়ার সঙ্গে জড়িয়ে রয়েছে মাছে ভাতে বাঙালি, আর সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকের ধর্মচর্চা বা ধর্ম পালন তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সেখানেও এই ধরনের অলিখিত ফতোয়া কোনোভাবেই মেনে নিচ্ছেন না এ রাজ্যের মানুষ। যারা মাছ কিনতে এসেছেন তারা এবং যারা মাছ বিক্রেতা প্রত্যেকেই এর বিরুদ্ধে সরব হয়েছেন। ক্যামেরায় আনন্দ চক্রবর্তীর সঙ্গে সত্যসুন্দর ভট্টাচার্য, কলকাতা টিভি। ব্যক্তি জীবিত কিন্তু ভোটার তালিকায় মৃত। শোরগোল মুর্শিদাবাদের জলঙ্গির দায়েরপাড়া এলাকায়। জলঙ্গি ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে ভুতুরে ভোটার খুঁজতে গিয়ে মিলেছে এই তথ্য। জলঙ্গি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মাসুম আলী আহমেদ জানান, কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনায় সরব। ঘটনায় আতঙ্কিত নাসির বিশ্বাস। মুর্শিদাবাদের জলঙ্গির দায়েরপাড়ার ঘটনা এটি, এবং এই ভুতুরে ভোটার যবে থেকে খোঁজা শুরু হয়েছে বাড়ি বাড়ি, তবে থেকে কিন্তু এরকম অনেক ঘটনাই সামনে আসছে। এপিক নম্বর 1 কিন্তু 3 জনের নামে ভোটার কার্ড যেমন এসেছে, তেমনি জীবিত কিন্তু ভোটার তালিকায় মৃত, এই ধরনের ঘটনাও সামনে আসছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে ভুতুরে ভোটার বা ভুয়ো ভোটার ধরার যে মিশন নেওয়া হয়েছে দলের পক্ষ থেকে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে যে ইস্যুগুলো সামনে আসছে, সেখানে একদিকে যেমন রয়েছে একই এপিক নম্বরে অনেকেরই ভোটার কার্ড রয়েছে, অন্যদিকে জীবিত ব্যক্তিকে মৃত দেখানো হচ্ছে ভোটার তালিকায়, সেরকম ভোটার লিস্টে মানুষের নামও মিলেছে। নজর রাখবো পরের খবরে। মতুয়া সংঘের মেলার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে শান্তনু ঠাকুর। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে মেলার অনুমতিতে না, অভিযোগ শান্তনুর। মামলা দায়েরের অনুমোদন বিচারপতি অমৃতা সিনহার। আগামী মঙ্গলবার শুনানির সম্ভাবনা। মতুয়া সংঘের মেলার অনুমতি চাওয়া হলো কলকাতা হাইকোর্টে। শান্তনু ঠাকুর এই অনুমতি চাইলেন। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে মেলার অনুমতি না, এমনটাই অভিযোগ শান্তনুর, এবং মামলা দায়েরের অনুমোদন বিচারপতি অমৃতা সিনহার। আগামী মঙ্গলবার শুনানির সম্ভাবনা রয়েছে। মতুয়া সংঘের মেলা করার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে শান্তনু ঠাকুর। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে মেলার অনুমতি দিচ্ছে না ডিএম, অভিযোগ শান্তনু ঠাকুরের। মামলা দায়েরের অনুমোদন কলকাতা হাইকোর্টের। মতুয়া সংঘের মেলার অনুমোদন দিচ্ছে না ডিএম, আদালতের দ্বারস্থ শান্তনু ঠাকুর। আগামী 20 মার্চ থেকে মেলা শুরু হবার কথা। দমকল ইলেকট্রিসিটি অনুমোদন দিলেও অনুমোদন দিচ্ছে না ডিএম। আজ বিচারপতি অমৃতা সিনহার কাছে মেলার অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। মামলা দায়েরের এর অনুমোদন
কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার আগামী মঙ্গলবার শুনানির সম্ভাবনা। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, কি জানা যাচ্ছে এই মামলা দায়ের সংক্রান্ত? সঙ্গের মেলায় অনুমতি না দেওয়ায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শান্তনু ঠাকুর। রাজনৈতিক উদ্দেশ্য পরিবর্তিত হয়ে পুলিশ মেলায় অনুমতি দিচ্ছে না প্রশাসন, এমনটাই অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টের মামলা দায়েরের অনুমতিকে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ। মতুয়া সঙ্গের মেলার আগামী 20 মার্চ থেকে মেলা শুরু হবার কথা। আবেদনকারী দাবি দমকল এবং বিদ্যুৎ বিভাগ অনুমোদন দিল, জেলা প্রশাসক এই অনুমোদন দিচ্ছে না। বিচারপতি অমৃতা সিনহার কাছে মেলার অনুমতি পেয়ে তার দৃষ্টি আকর্ষণ। মামলা দায়েরের অনুমতি দিলেন বিচারপতি অমৃতা সিনহা। আগামী মঙ্গলবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে। চোখ রাখবো পরের খবরে। যাদবপুরের ঘটনায় বিক্ষোভ দেখালে পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ। মেদিনীপুর কলেজের 4 জন ছাত্রীকে মারধরের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবারও পুলিশের অত্যাচারের শিকার হয়ে মামলা দায়ের 2 জন ছাত্রীর। সোমবার 2টি মামলার শুনানি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। আরও একবার আমরা যোগাযোগ করেছি, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, এ বিষয়ে কি তথ্য আছে? মেদিনীপুর কলেজের সঙ্গে যাদবপুর ঘটনার প্রতিবাদে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখানোর সময় পুলিশ ছুটে নিয়ে গিয়ে 4 ছাত্রীকে মারধর করে, এমনটাই অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়। তাদের অভিযোগ, থানার ভিতরে গরম মোম গায়ে ঢেলে দেওয়া হয় ওই ছাত্রীদের। সুস্মিতা সোরেন নামে এক ছাত্রী কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলার দ্রুত শুনানির আবেদন জানিয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সোমবার এই মামলার শুনানির জন্য সময়সীমা ধার্য করেছিলেন। প্রসঙ্গত, এর আগে বৃহস্পতিবার ওই একই জায়গায় পুলিশের অত্যাচারের শিকার হয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন এসএফআই এর এক ছাত্রী। 2টি মামলার শুনানি একসাথে শুনবেন বলে জানিয়ে দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। একদিকে যেমন এসএফআই এর করা ছাত্রীদের করা মামলা, অপরদিকে সুস্মিতা সোরেনের করা মামলা। এই 2টি মামলা পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ নিয়ে দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। 2টি মামলায় একই সাথে শুনানি গ্রহণ করবেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে। আরও আজকের মতো এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।